মাস্তানি করে আপনি বিচারের হাত থেকে রেহাই পাবেন না। হেরে যাওয়ার ভয়ে বাঁকা অন্ধকার গলি পথে চলতে পারেন। জুলাইয়ের চেতনাকে উপলব্ধি করে এগুলা থেকে সরে আসবেন। যদি না আসেন, মনে রাখবেন জুলাই যোদ্ধারা, যুবক যুবতীরা ঘুমায় যায়নি। তাদের প্রথম কাজটা করেছে, দ্বিতীয় কাজের জন্য তারা এখন প্রস্তুত। তাদের বুটে কেউ হাত দেবেন না, হাত দিলে আগুন জ্বলবে। কারণ পাল্লা যদি বিজয়ী হয়, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তখন তাদের কোনো ধরনের ভেলকিবাজি, ধান্দাবাজি এগুলা চলবে না। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আমরা যে ন্যায় ইনসাফের সমাজের স্বপ্ন দেখি, জনগণকে আমরা যে ন্যায় ইনসাফের গল্প শোনাচ্ছি, হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমরা যেন সেই আমানতের ভার বহন করতে পারি। একই অপরাধে একজন সাধারণ মানুষের যদি শাস্তি হয়, বিচারের আওতায় আনা হয়, ইনশাআল্লাহ তাআলা আজিম সেই সমান অপরাধ করে থাকলে প্রেসিডেন্টকেও শাস্তির আওতায় আনা হবে। এটা দেখা হবে না হু শি অর হি ইজ, তিনি কে, এটা দেখা হবে না। দেখা হবে তিনি অপরাধ করেছেন কিনা। অপরাধ করার পরে অনেকেই পার পেয়ে যায়, কারণ তার মামা খালু আছে, তার পকেটটা বড় ভারী, তার মাসুলটা বড় শক্ত। তাদের প্রতি আমাদের পক্ষ থেকে সুসংবাদ, ওই সবগুলো সেদিন অবশ হয়ে যাবে। মামা খালুরা কিছুই করতে পারবে না। ভারী পকেট দিয়ে আপনি পার পাবেন না। মাস্তানি করে আপনি বিচারের হাত থেকে রেহাই পাবেন না। সে বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, একটা পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে ওঠে, একটা দেশ এবং সমাজও নারী পুরুষের সমন্বয়ে গড়ে ওঠে। এই এক অংশকে উপেক্ষা করে আরেক অংশকে নিয়ে দেশকে সমৃদ্ধশালী করা সম্ভব নয়। এখন বলবেন আমাদের মায়েরা কি ঘরের বাইরে কাজ করবেন? হ্যাঁ, অবশ্যই করবে। বলবেন কেন? বলা তো হয়েছে ঘর তাদের জন্য মূল জায়গা। আমি যদি প্রশ্ন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ যুদ্ধে আমাদের মাদেরকে শরিক করেছেন যোদ্ধা হিসাবে। আমি কে আমার মাকে সমাজের খেদমত থেকে বঞ্চিত রাখা? যুদ্ধের চাইতে কোনো কঠিন কাজ আসমানের নিচে এবং জমিনের উপরে নাই। সেই কাজে আমাদের মায়েরা অংশগ্রহণ করেছেন। ইনশাআল্লাহ বাংলাদেশে অগ্রগতি উন্নয়নে সঙ্গত সকল জায়গায় তাদের মেধা, যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী তারা অংশগ্রহণ করবেন। দুইটা জিনিস তাদের জন্য এখন নেই। একটি হচ্ছে তাদের নিরাপত্তা, আরেকটি হচ্ছে তাদের সম্মান বা মর্যাদা। আমরা কথা দিচ্ছি, ঘরে, চলাচলে এবং কর্মস্থলে তিনটা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব। কোনো জালিম আপনাদেরকে আর ইভটিজিং করার দুঃসাহস দেখাবে না। কর্মক্ষেত্রে কোনোভাবেই আপনাদেরকে আর হেনস্থার শিকার হতে হবে না। মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা করবেন। চলাচলের সময়, বিশেষ করে পিক আওয়ারে বড় শহরগুলোতে, রাজধানী সহ, আমরা শুধু মহিলাদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করব ইনশাআল্লাহ। পুরুষরা হাঁটতে পারবে, সাইকেল চালাতে পারবে, বাইক চালাতে পারবে, তারা পাবলিক ট্রান্সপোর্টে ঠেলাঠেলি করে উঠতে পারবে, কিন্তু আমাদের মায়ের মর্যাদা আমাদের জীবনের চেয়ে বেশি। আমরা চাই না আমাদের মায়েরা ওই রকম বিব্রতকর পরিস্থিতিতে পড়ুক। তাদের জন্য মর্যাদার সাথে চলাচলের ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেওয়া হবে। সরকারি যে সমস্ত ডাবল ডেকার বাস আছে, একটা তলা অর্থাৎ নিচতলা, মায়েরা উপরে উঠতে গিয়ে কষ্ট হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, নিচতলাটা তাদের জন্য সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ। পুরুষরা কষ্ট করে, আমরা উপরের তলায় বসবো, কোনো অসুবিধা নেই। জায়গা না পাই হাঁটবো, রিক্সায় চড়বো, বাইক চালাবো, তাও মাদেরকে আমাদের মর্যাদা দেখাতে হবে। কারণ আমরা বিশ্বাস করি, গভীরভাবে বিশ্বাস করি, কলিজা দিয়ে বিশ্বাস করি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মর্যাদা বেশি। আচ্ছা, এখানে কেউ আছেন
যিনি বাপের পেট থেকে দুনিয়া এসেছেন? থাকলে হাত তুলেন। নাই। আচ্ছা ঠিক আছে, বাপের পেট থেকে আসলেন না, দুনিয়া আসার পরে বাপের বুকের দুধ খেয়েছেন যারা, তারা একটু হাত তুলেন। নাই। পারবেন? কোনো পুরুষ একটা বাচ্চা গর্ভে নিতে পারবেন? কোনো পুরুষ নিজের বাচ্চাকে বুকের দুধ দিতে পারবেন? তো মায়ের সাথে তুলনা করতে যাবেন কেন? মায়েদের তুলনা শুধু মায়েদের সাথে, অন্য কারো সাথে নয়। এই মায়ের জাতিকে ইনশাআল্লাহ ন্যায় ইনসাফের বাংলাদেশ হলে তাদেরকে সম্মানের আসনে সর্বত্র বসানো হবে, তাদের প্রাপ্য মর্যাদা তাদের হাতে তুলে দেওয়া হবে। এইখানে জলাবদ্ধতা, খোলা ড্রেন, দুর্গন্ধ, অপরিচ্ছন্নতা, নদীর জীবন খতম, ময়লার ভাগাড় নদীকে বানানো হয়েছে, এই সবগুলো আমাদের মাথায় আছে। দোয়া করবেন আগামীতে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, ওই এলাকার যিনি কাউন্সিলর হবেন, যিনি মেয়র থাকবেন, এমপি যিনি হবেন, বৎসরে 4 বার তাদেরকে এই নদীর পানিতে গোসল করানো হবে। যখন 3 মাস পর পর নদীর পানিতে গোসল করবেন, কারো জানা থাকবে না কোন দিন সেই ডেট, একই ডেটে সবাই না, ভিন্ন ভিন্ন ডেটে। কাজে এই নদীর পানিকে মুক্তার মতো পরিষ্কার রাখতে তারা বাধ্য হবে। যেই মেয়র, যেই জনপ্রতিনিধি এই দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাকে বরখাস্ত করা হবে। সমাজকে অসুস্থ রেখে কিসের মাতব্বরি আর তোমার নেতাগিরি? সমাজের দায়িত্ব যিনি পালন করতে পারবেন চৌকিদার হিসাবে, তার হাতেই সম্মানের চাবি তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইভাবে জনপ্রতিনিধি হয়ে 5 বছরে একবার এসে দিনে রাত্রে 24 ঘন্টা 2 হাত দিয়ে শুধু সালাম দিয়ে যাবেন, বাজারে টুপির দাম বাড়ায় দিবেন, তসবিগুলা হাতের মাঝে ঝুলবে, ওয়াক্তে বেওয়াক্তে নামাজ পড়া শুরু করবেন, জিতা বাপেরও কবর জিয়ারত করবেন, এগুলা বাদ দেন, এগুলা মানানসই। হ্যাঁ, আপনি যদি আল্লাহকে ভয় করেন, নির্দিষ্ট কোনো ধর্ম যদি আপনি সম্মান করেন, অনুসরণ করেন, আপনি সারাটা বছর করেন। ওই রকম ইলেকশন আসলে মানুষের নরম কোনো অনুভূতিকে পুঁজি করার জন্য আপনি এই সময় কেন করেন? আল্লাহর দরবারে দোয়া করি 365 দিন প্রতি বছর 5 ওয়াক্ত যেন আল্লাহ সবাইকে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান, রমজান মাসে রোজার হক আদায় করার তৌফিক দান করেন। মদ থেকে, জুয়া থেকে, সন্ত্রাস থেকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত বন্ধুগণ, কথা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তার আগে আপনাদেরকে আমি আবারও বলবো, হা মানে আজাদি, না মানে গুলামি। 12 তারিখ হা হবে না না হবে? আর একটু জুড়ে বলেন, হা হবে না না হবে? যারা নার চিন্তা লুকে লুকে করছে, তাদের ভিতর কেঁপে উঠুক, সেই রকম করে হা বলেন, হা না না। মোবারকবাদ। প্রত্যেকটি ঘরে ঘরে জনে জনে হায়ের আওয়াজ তুলতে হবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা তারই আওয়াজ দিয়ে গেছে, উই ওয়ান্ট জাস্টিস। সেই ন্যায় বিচারের জন্যই হা, শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য হা, জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য হা, 47, 71, 24 যারা লড়াই করেছেন তাদের প্রতি সম্মান দেখানোর নাম হচ্ছে হা। সম্মানিত ভাইয়েরা, তারপরে 10টা দল আমরা একত্রিত হয়েছি। আমরা এক দল হিসাবে ময়দানে আসে নাই। কেন 10 দল একত্রিত হলাম? আমরা 10-এ মিলেই দেশটাকে গড়তে চাই। এমনকি নির্বাচনে আমরা বিভিন্ন পক্ষ এখন প্রতিদ্বন্দ্বিতা করছি। সবার প্রতি অনুরোধ, যুক্তির মাধ্যমে, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আপনি ভোটারদের কাছে যান, কিন্তু কেউ কোথায় গায়ের জোর দেখানোর চেষ্টা করবেন না। আজকের জমানা বড় সতর্ক। আপনার ঘরের ডিভাইসও আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। আমরা 2টা অ্যাপস খুলছি জাতীয়ভাবে, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। একটা চাঁদাবাজদেরকে চিহ্নিত করার জন্যে, আপনিও বুঝবেন না, চাঁদাবাজও বুঝবে না, কিন্তু সব রেকর্ড হয়ে যাবে এবং তার কমপ্লেনটা যথাস্থানে চলে যাবে। এইখানে কারো পরিচয় নিয়ে কোনো সমস্যা নাই, বিষয়টা একেবারেই অটোমেটাইজড, ভয়ের কোনো কারণ নাই।
আর ভয় যদি থাকেও সেই ভয়কে আমরা জয় করব ইনশাআল্লাহ। 2 নম্বর অ্যাপস হচ্ছে আপনার এলাকার সমস্যার কথা। এটা আপনি অ্যাপস আপলোড করে আপনি পৌঁছে দিতে পারবেন, কারো দুয়ারে গিয়ে আপনাকে ঘুরতে হবে না ইনশাআল্লাহ। যার দরবারে পৌঁছবে এখন তার দায়িত্ব হবে এসে আপনার খবর নেওয়া। তিনি আসতে পারলে ভালো, না হয় তার মানুষ পাঠিয়ে খবর নেবেন, তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আমরা 6 মাসে একবার নির্বাচিত হলে আমাদের সঙ্গীয় জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখোমুখি করব। তারা খোলা মনে জানতে চাইবেন তাদের অধিকার কোথায় লঙ্ঘন করা হয়েছে, কেন করা হয়েছে, কেন তাদের এই দাবিটা মানা হচ্ছে না, সমস্যা কোথায়, দেরি হচ্ছে কেন, অথবা হচ্ছে না কেন, এটা জানার অধিকার তাদের থাকবে। আমরা ইশতেহারে যে সমস্ত কথা বলবো এগুলা সম্পর্কে জানার অধিকার থাকবে। এই কারণে যে আমরা কারো নিজের বাপের টাকায় এই দেশ চালাবো না, এই দেশ চলবে জনগণের টাকায়। যেই জনগণ তাদের টাকা দিয়ে দেশ চালাবে সেই জনগণের কাছে টাকার হিসাব অবশ্যই দিতে হবে। এই জনপ্রতিনিধির সম্পদেরও হিসাব দিতে হবে আর সরকারি ট্রেজারিরও হিসাব দিতে হবে, দুইটাই দিতে হবে। বলবেন যে অনেকেই তো বলে করে না, তো ভাই আমরা যা বলি করার চেষ্টা করি। আমরা 5 তারিখ বলেছিলাম আমরা কোনো প্রতিশোধ নেবে না, আপনারা বলেন কারো কাছ থেকে আমরা প্রতিশোধ নিয়েছি? বলেছিলাম মামলা বাণিজ্য করব না, আমরা করেছি? বলেছিল আমাদের লোক চাঁদাবাজি করবে না, করেছে? বলেছিলাম যে কারো ইজ্জতের পর হাত দিবে না, দিয়েছে? আমরা কথা যখন আজ রেখেছি কালও রাখবো ইনশাআল্লাহ। আর যারা এখনই রাখতে পারছে না, আমি আল্লাহর দুহাই দিয়ে বলি এদেরকে মোটেই বিশ্বাস করবেন না। আজই রাখতে পারে না, কালকে রাখবে কিভাবে? আমি জানি বাংলাদেশের মানুষ সচেতন, কে আসল মানুষ আর কে বেজাল মানুষ বাংলাদেশের জনগণ এটা বুঝে। আসুন 12 তারিখ এই 10 দলের যাকে যেখানে আমরা প্রতিনিধি হিসাবে দিয়েছি সংসদে প্রতিনিধিত্ব করার জন্য, আপনারা সেই ন্যায় ইনসাফের পক্ষে অবস্থান গ্রহণ করুন। গণমানুষের পক্ষে, কোনো দল গোষ্ঠীর পক্ষে না। আসুন অবস্থান গ্রহণ করুন। আমরা বলেছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। জনগণের বিজয় হলেই আমাদের বিজয়, আলহামদুলিল্লাহ। সেই বিজয়টা আমরা চাচ্ছি। এবার আমি 2টি আসনের 2জন ভাইয়ের হাতে 10 দলের পক্ষ থেকে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি। এখানে অন্যান্য দলের যারা আছেন তাদেরকেও মেহরবানি করে একটু সামনে আসার জন্য আমি অনুরোধ করব। যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ এসেছেন তারা একটু কষ্ট করে সামনে আসবেন। আমরা ডানপন্থী, ডান দিকে আসতে হবে। যে আমরা প্রথমে আসেন, আপনি আগে আসবেন, এদিকে আসেন। কামাল একটু সরো, ওনাকে আগে জায়গা দাও। আমার পাশেই দাঁড়িয়ে আছেন সৈয়দ জাইনুল আবেদিন, তিনি ঢাকা 4 আসনের 10 দলের পক্ষ থেকে ইনশাল্লাহ আগামী নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিবেন। আমরা আপনাদের সকলের পক্ষ থেকে, তুমি হাত বাড়াইও, সকলের পক্ষ থেকে আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। আপনারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন? দাঁড়িপাল্লার বিজয় নিয়ে 12 তারিখ আপনারা ইনশাল্লাহ সবাই ফিরবেন। কোনো চোর ডাকাত যাতে আপনাদের ভোটের ক্ষতি সাধন করতে না পারে আপনারা পাহারাদারি করবেন, আপনাদেরকে মোবারকবাদ। এরপরে আমরা প্রতীক তুলে দিচ্ছি 5 আসনের আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী 10 দলের পক্ষ থেকে আমাদের ভাই জনাব কামাল হুসাইন, তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। মাশাআল্লাহ, আপনারা এটাও গ্রহণ করলেন। আচ্ছা, এই মানুষগুলাকে দেখতে কেমন লাগে? এই মানুষগুলাতে দেখতে কেমন লাগে? চাঁদাবাজ মনে হয়? দুর্নীতিপরায়ণ মনে হয়? চরিত্রহীন মনে হয়? কি মনে হয়? দেশপ্রেমিক মনে হয়। ইনশাআল্লাহ আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন এবং আগামীর সংসদকে ইনসাফের সংসদে পরিণত করার জন্য 2টি আসনেই তাদেরকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। এই এলাকার সমস্ত ভাই বোনদের কাছে আমাদের এই আবেদন,
আপনারা ইনশাল্লাহ আশা করি আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, লড়ে যাব একসাথে, আজাদি ছিনিয়ে আনবো একসাথে ইনশাআল্লাহ। আপনারা গিয়ে বসে। সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা, আপনারা কষ্ট করে এসেছেন, দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি কেউ কেউ নিজেদের হেরে যাওয়ার ভয়ে বাঁকা অন্ধকার গলিপথে চলতে পারেন। আমরা নির্দিষ্ট কোনো দলকে বলছি না, ব্যক্তিকেও বলছি না। আমরা আশা করব জুলাইয়ের চেতনাকে উপলব্ধি করে এগুলা থেকে সরে আসবেন। যদি না আসেন, মনে রাখবেন জুলাই যোদ্ধারা, যুবক যুবতীরা ঘুমায় যায়নি। তাদের প্রথম কাজটা করেছে, দ্বিতীয় কাজের জন্য তারা এখন প্রস্তুত। তাদের বুটে কেউ হাত দেবেন না, হাত দিলে আগুন জ্বলবে। ওই স্লোগান শেষ। সন্ত্রাসীরা বলতো আমার বুট আমি দেব, তোমারটাও আমি দেব। ওই দিন এখন শেষ। আপনারটা আপনি দেন, আমারটা আমি দেব। এবার তাই হবে ইনশাআল্লাহ। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, সমান চোখে দেখবেন, কোনো বৈষম্য করবেন না, মাঠ সমতল করে দেবেন। আজকের এই আয়োজনকে সার্থক সফল করার জন্য প্রশাসন সহ যারা যেখানে যতটুকু সহযোগিতা করেছেন, আমরা তাদের সকলকে মোবারকবাদ জানাই। আসুন, একটা মুক্ত বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ, একটা যুবক যুবতীদের প্রত্যাশার বাংলাদেশ, আগামীর প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ, মা বোনদের জন্য একটি নিরাপদ এবং মর্যাদার বাংলাদেশ হাতে তুলে দেওয়ার জন্য আমরা লড়ে যাই। আল্লাহ তাআলা 12 তারিখে এই বিজয় দানের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন একটা মোড়কে আমাদের সামনে উপস্থাপন করুন, সেই দোয়া করে আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসবো, যেমন অতীতে এসেছি, বারবার ফিরে আসবো, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।